আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এইচ এডুকেশনাল প্ল্যাটফর্মের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আজ 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অলরেডি সারা বাংলাদেশে একযোগে হয়ে গেছে এবং আপনারা কে কেমন পরীক্ষা দিয়েছেন জানি না। সো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের পরীক্ষা কেমন হয়েছে। সো এরই ধারাবাহিকতায় আমরা আজ আপনাদের সম্মুখে কোশ্চেন সলভ পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। সো পুরো ক্লাসটি সাথে থাকার অনুরোধ করছি আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন, এবং আপনাকে সিউরিটি দিচ্ছি যে আমরা 100% নিশ্চয়তা আপনাকে দিতে পারছি যে আমাদের অ্যান্সারগুলো সঠিক হবে, কারণ আমরা অনেক চিন্তা ভাবনা এবং গবেষণার পর আমাদের উত্তরগুলো রেডি করেছি। সো শুরু করছি আজকের এপিসোড। সো আমরা বেসিক্যালি আজকে ইংরেজি পার্টটা সলভ করব। এখানে মূলত 35টি কোয়েশ্চেন আছে। সো ইংলিশ পার্টটা আমরা দেখব, গ্রামার এবং লিটারেচার দুটো পার্টই দেখব। তো শুরু করা যাক। ফার্স্টে দেখেন যে কোয়েশ্চেনটা আমাদের আছে এখানে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব। সো বলছে যে নিচের কোনটি ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে, কোন শব্দটি। সো ফার্স্টে আমরা দেখি মোবাইল, সুগার, মিডিয়া, স্যান্ড। তো এগুলোর মধ্যে দেখেন সুগার এটাকে ভার্ব হিসেবে কখনোই নেওয়া যায় না, মিডিয়া নেওয়া যাবে না কখনো, স্যান্ড নেওয়া যাবে না, কারণ এগুলো সবগুলো নাউন ফর্মের মধ্যে পড়ে। জাস্ট এখানে মোবাইল ফর্মটা আমরা ইউজ করতে পারি অ্যাজ এ ভার্ব। সো আমাদের উত্তর হচ্ছে ক। দেন আসি আমরা নেক্সট, ইন হুইচ সেন্টেন্স like is used as a preposition। আপনাকে বলা হচ্ছে যে নিচের কোন সেন্টেন্সটিতে লাইক প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। সো এখানে একটা ট্রিক আমরা অবশ্যই জানি, হয়তো প্রিপোজিশন কোথায় ব্যবহৃত হয়। অ্যাজ হচ্ছে আমরা জানি যে প্রিপোজিশন হচ্ছে নাউনের পূর্বে ব্যবহৃত। সো ফার্স্টের যে ক নাম্বার আছে এখানে যদি আমরা খেয়াল করি, সো ক নাম্বারে আমাদের কি আছে একটু খেয়াল করেন তো। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতে হচ্ছে আমাদের লাইকস অ্যাজ এ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। লাইকসটা হচ্ছে আমাদের ভার্ব হিসেবে ইউজ হয়েছে। দেন খ হচ্ছে হি লাভস লাইক হিজ ফাদার। এখানেও নাউনের কন্ডিশন নেই। হি ক্লেম দ্য ট্রি লাইক এ ক্যাট। এই যে এখানে দেখেন আ ক্যাট নাউন ফর্ম এবং নাউনের আগে লাইক ব্যবহৃত হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। তাহলে উত্তর হচ্ছে গ। এরপর আসি 43, হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট, দ্য আন্ডারলাইন ওয়ার্ড আজ অ্যা অর অ্যান। সো আপনাকে বলা হচ্ছে আন্ডারলাইন করা যে ফলোইং ওয়ার্ডটা আছে সেটা কোন ফর্মে আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রিপোজিশন। একটু চিন্তা করেন তো, এখানে দেখেন দ্য এনসিয়েন্ট নাউনের পূর্বে আসছে ফলোইং, সো এখানে প্রিপোজিশন হিসেবে আসছে। সো এটা হবে আমাদের প্রিপোজিশন। অ্যাডজেক্টিভ কখনোই হবে না, অ্যাডভার্ব, নাউন তিনটা থেকে একটা হবে না, জাস্ট প্রিপোজিশন। তো আমাদের 43 উত্তর হচ্ছে ঘ। এরপর আসি 44, রাইটিং ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। সো এখানে বলা হচ্ছে দ্য আন্ডারলাইন্ড পার্ট ইজ এ ওর অ্যান, নাউন ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল। কোনটা হবে? সো একটু বোঝেন তো, এখানে একটা ট্রিক আছে, সেটা হচ্ছে আপনি ভার্বটাকে প্রশ্ন করেন। কি দিয়ে প্রশ্ন করা যায়? যে কি হচ্ছে একটা ভালো প্র্যাকটিস। সো কি যদি আমার প্রশ্নে আসে, আর উত্তর হিসেবে যেটা আসবে সেটা হচ্ছে নাউন, আমাদের কি বলা যায়, নাউন ফ্রেজ। সো এখানে আরেকটা টেকনিক হচ্ছে, আপনি যদি রাইটিং আ ডায়েরি এটা জায়গায় ইট দিয়ে ইউজ করেন তাহলে ইট দিয়ে কিন্তু যাচ্ছে। দেখেন, ইট ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। সো এই কথাটা মনে রাখবেন, যদি আন্ডারলাইনকৃত ওয়ার্ডের জায়গায় ওই জায়গায় আমরা ইট ইউজ করে সেন্টেন্সটাকে ফুলফিল করতে পারি তাহলে সেটা আমাদের নাউন ফ্রেজ হবে। সো আমাদের উত্তর হচ্ছে 44 ক, নাউন ফ্রেজ। এরপর নেক্সট 45, fill in the blank with the correct word, dash he lay on the ground groaning। সো এখানে দেখেন যে এখানে ইনজুর্ড, ইনজুরিং, হ্যাভিং ইনজুর্ড, বি ইনজুর্ড, ঠিক আছে। সো এটা কিন্তু আমাদের বেসিক্যালি বোঝাই যাচ্ছে সে সে ইনজুরিটা কিভাবে হয়েছে। ইনজুরি হওয়ার পর হ্যাভিং ইনজুর্ড আমরা বলি না, হ্যাভিং ইনজুর্ড, হ্যাভিং ডান, হ্যাভিং ইটেন, হ্যাভিং ওয়ার্কড, কাজটি করে এরকম, হ্যাঁ। ইনজুরি হওয়ার পর হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোনিং, সে শুয়ে পড়েছে একদম, এরকম একটা অবস্থা। তাহলে আমাদের এটা কিন্তু আমরা বেঙ্গলি মিনিংটা জানতে হবে এবং প্রিপোজিশন ইউজটা জানতে হবে অ্যাজ ওয়েল।
সো 45 আমাদের হচ্ছে গ, হ্যাভিং ইনজুর্ড। এরপর 46, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ বাই অ্যান্ড লার্জ। এটা কিন্তু আমাদের একটা ফ্রেজাল ওয়ার্ড, এটার অর্থ অবশ্যই জানতে হবে। এটা অর্থ হচ্ছে অন দ্য হোল, মানে সম্পূর্ণরূপে যেটাকে বলে, এবং এটাকে বলে অন দ্য মোস্ট। সো এখানে যেহেতু অন দ্য হোল আছে, সো আমরা এটার উত্তর নিচ্ছি খ, অন দ্য হোল। দেন আমরা যদি 47 খেয়াল করি, সো আমাদের 47 নাম্বার আছে, দেখেন, চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন্ড হি ওয়েন্ট ব্যাক ওয়ান হিজ প্রমিস অফ ভোটিং ফর মি। যার অর্থ হচ্ছে সে যে আমাকে ভোট দিবে কথা বলেছিল, তার প্রমিস থেকে সে ওয়ান ব্যাক করেছে, মানে ফিরে এসেছে, গো ব্যাক করেছে। সো এর অর্থ হচ্ছে ফিরে আসা। সো এখানে আমরা দিতে পারি এটার সাথে সামঞ্জস্য অর্থ হচ্ছে ক, উইথড্র। ঠিক আছে, উইথড্র যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, ওয়ান ব্যাক গো ব্যাক নেই, এখানে কিন্তু ওয়ান ব্যাক আছে, তাই হবে এখানে উইথড্র। ঠিক আছে, আর বাকি যেগুলো ফরগট, ভুলে যাওয়া, এই বাকি একটাও যাবে না। ঠিক আছে, এরপর আসি 48, তাহলে 47 আমরা উত্তর নিচ্ছি ক, উইথড্র। 48, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মিনস, হ্যাঁ এটাও কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে সতর্কতার সহিত কোনো কাজ করা। সো এখানে আমাদের একটাই হচ্ছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থ আছে, সেটা হচ্ছে টেক আ ফ্রি কশাস স্টেপস। ঠিক আছে, খুব বুঝে শুনে স্টেপ নেওয়া, পদক্ষেপ নেওয়া। তাহলে আমরা উত্তর হিসেবে 48 নিচ্ছি কি, ঘ, টেক আ ফ্রি কশাস স্টেপস। এরপর আসি 49, হি ইজ আ ম্যান টু ডিপেন্ড ওয়ান, দ্য আন্ডারলাইন পার্ট ইজ ড্যাশ, আর নাউন ফ্রেজ কোনটা হবে বলেন তো। দেখেন এখানে হি ইজ আ ম্যান টু, এটা আমি জানি আপনারা অনেকে হয়তো ভুল করেছেন, এখানে টু থাকার কারণে এবং শেষে ওয়ান থাকার কারণে অনেকে হয়তো প্রিপোজিশনাল ক্লজ দিয়েছেন, ফ্রেজ দিয়েছেন, বাট এটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে না। কেন? এটা দেখেন, ম্যান মানুষকে আইডেন্টিফাই করেছে, নাউনকে মডিফাই করেছে। সো নাউনকে মডিফাই করেছে যেহেতু, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন, মানে সে একজন নির্ভরশীল মানুষ। তো এখানে ম্যানকে কিন্তু আইডেন্টিফাই করছে, টু ডিপেন্ড ওয়ান, এই জন্য এটা হবে খ, অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর আসি 50, হিজ ড্রিম দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু, যেটা আপনারা আজ দিয়ে এসেছেন। হ্যাঁ, সবার স্বপ্নের কথা এখানে পরীক্ষায় এসেছে। সো এটা দেখেন, দ্য আন্ডারলাইন পার্ট ইজ, এটাও কিন্তু ফ্রেজ থেকে প্রশ্ন এসেছে, তো এটা কি ফ্রেজ হবে? এটাও বাই দ্য ওয়ে সেম কোয়েশ্চেন, হিজ ড্রিম, তো ড্রিমটা কি এখানে ভার্ব হিসেবে বসেছে? কখনোই না, এটা নাউন হিসেবে বসেছে। সো নাউনের পর যেহেতু আসছে, তাহলে কি অবশ্যই অ্যাডজেক্টিভ, অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, ফ্রেজ ক্লজ থেকে কিন্তু তাহলে আমাদের মোটামুটি বেশ কয়েকটা প্রশ্ন এসেছে। এরপর আসি 51, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট সিম্পল সেন্টেন্স। সো এখানে দেখেন খুব ইজি ছিল, কিন্তু আপনি যদি একটু ধরতে পারতেন। দ্যাট, তো এটা কমপ্লেক্সের সাইন হবে না। ওয়াজ ওয়েল দ্যাট, কমপ্লেক্স হবে না। ডু ওয়ার ডাই, কম্পাউন্ড ওয়ার হবে না। তাহলে তাহলে আমাদের জাস্ট একটাই আছে, সেটা হচ্ছে গ, আই সো অ্যান ওল্ড ম্যান ওয়াকিং ফাস্ট মি। ঠিক আছে, তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স কোনটা? ঘ। এরপর আসি 52, which is the correct complex form of the sentence, a corrupt man cannot win the respect of others. সো এটা কিন্তু হু হবে, যেহেতু আমাদের কমপ্লেক্স, সো হু 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 সবগুলোতেই হু আছে। এখন ব্যাপার হচ্ছে দেখতে হবে আমাদের কোনটা কারেক্ট। ঠিক আছে, সো ফার্স্টে যদি দেখি আমরা, আ ম্যান হু ইজ কারাপ্ট ক্যান নট রেসপেক্ট আদার্স, এটা কিন্তু আমাদের মিনিং এর সাথে যায় না। দেখেন এটা কিন্তু উল্টো মিনিং হচ্ছে, ক্যান নট রেসপেক্ট আদার্স। এরপর আ ম্যান ডাজ নট রেসপেক্ট আদার্স হু আর, যেহেতু এখানে আ ম্যান এরপর হচ্ছে আর, সো এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে না। আ ম্যান হু ইজ কারাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, এটা কিন্তু অনেকটাই মিলে। হ্যাঁ, সো দেখি আমরা পরেরটা কি আছে। আ ম্যান হু ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স ক্যান নট বি কারাপ্ট, এটা কখনোই হবে না। হ্যাঁ, আমাদের মিনিং এর সাথে যায় না। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ, আ ম্যান হু ইজ কারাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। ওকে, দেন আসি আমরা 53। 53 কি আছে আমাদের? ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, হু এলস ইজ দ্য বেটার প্লেয়ার দ্যান জামান ইন দ্য টিম। সো এটা আপনারা সবাই জানেন, যদি পজিটিভ হয় তাহলে আমাদের অ্যাজ ডট ডট অ্যাজ থাকবে। সো দেখি অ্যাজ কয়টাতে আছে, অ্যাজ ডট ডট অ্যাজ একটাতে আছে, আবার গ নাম্বারে আছে অ্যাজ ডট ডট অ্যাজ, ঘতে আছে, তিনটাতে আছে। এখন দেখি কোনটা কারেক্ট হবে। ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান, মনে হচ্ছে এটা হবে। এরপর দেখি, আচ্ছা দেখি আমাদের পরে কি হয়। এটা তো হবে না, যেহেতু অ্যাজ ইজ নেই।
আচ্ছা গ দেখি, ইজ দেয়ার এনি আদার প্লেয়ার্স, প্লুরাল হবে না, এটা বাদ। আর দেয়ার এনি আদার প্লেয়ার, যেহেতু এখানে আর দিয়েছে আবার এখানে প্লেয়ার, সো এটাও হবে না, এটার পসিবিলিটি নেই। সো আমাদের কি হচ্ছে, আমাদের অবশ্যই উত্তর হচ্ছে ক। ঠিক আছে, ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান। এরপর আসি 54 আমরা। 54 নাম্বারে যদি আসি, 54তে কি আছে, দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন। তো এটা আপনারা অনেকেই হয়তো ভুল করেছেন, এটা কিন্তু সহজ ছিল। কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে আইনযুক্ত ভার্ব হয়, যেমন অ্যাভয়েড উইথ দ্য ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এগুলা, হ্যাঁ। সো এই অ্যাভয়েড ভার্বের পরে আইনযুক্ত ভার্ব হবে, তাহলে আইএনজি একমাত্র একটাতে আছে, সেটা হচ্ছে সিইং। আর এটা বিং তো হবে না, বিং সিন হবে না, তাহলে আমাদের খ সিইং। ঠিক আছে, দেন আসি 55, ইন ফেয়ার অফ। সো অফ যেহেতু আছে প্রেপোজিশনের পর আমাদের অবশ্যই কি হবে, আইনযুক্ত ভার্ব হবে, এবং এটার অর্থটা একটু দেখতে হবে। ইন ফেয়ার অফ হি এসকেপড এলসিয়ার, মানে তার অ্যারেস্ট হওয়ার ভয়ে, দেখেন এখানে ভার্বগুলো অ্যারেস্ট আছে, অ্যারেস্ট হওয়ার ভয়ে সে পালিয়ে গেছে যে কোনো জায়গায়। সো বিং অ্যারেস্টেড, হ্যাভিং অ্যারেস্টেড তো হবে না, যেহেতু ভয় পেয়েছে, ভয় পাওয়ার কারণে। সো বিং অ্যারেস্টেড, যে ইন ফেয়ার অফ বিং অ্যারেস্টেড, যে বিং, ঠিক আছে, অফ এর পরে আইনযুক্ত ভার্ব। সো ইন ফেয়ার অফ বিং অ্যারেস্টেড হি এসকেপড এলসেয়ার। ওকে, দেন 56, আই ডিডন্ট ফলো হু পাসড বাই মি, মানে আমি ফলো করতে পারছিলাম না যে আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ইট ওয়ার ড্যাশ সাজিব, কোনটা হবে, ওয়ার, মাস্ট বি, মাইট বি, ওয়াজ। সো আমাদের যদি লেস প্রবাবিলিটি বোঝায়, মানে কম সম্ভাবনা বোঝায়, তাহলে আমাদের হবে মাইট, তাহলে ইট মাইট বি, এটা মাইট হবে। এরপর আসি, সামিন ইজ মাই কলিগ ড্যাশ আই ড্যাশ হিম ফর 10 years। হ্যাঁ, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন, যদি সিন্স অথবা ফর এর পর একটা লাস্ট টাইম থাকে, সো এটা হবে হয় প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস। সো এখানে দেখি আমরা কোনটা হয়, তাহলে নো হবে না, নিউ হবে না, হ্যাভ নোন অথবা হ্যাভ বিন নোন। তো যেহেতু আই দিয়ে শুরু হয়েছে, অ্যাক্টিভ সেন্সে হবে, তার মানে হ্যাভ নোন, প্যাসিভ হবে না, হ্যাভ বিন নোন হবে না। সো আমরা উত্তর নিচ্ছি 57 গ, হ্যাভ নোন। এরপর 58, দ্য স্নো সোয়ালস ড্যাশ দ্য ভ্যালি। সো এখানে হচ্ছে সোলস ইন হবে, হ্যাঁ, কারণ এটার ভিতরে বোঝাচ্ছে। ওকে, এরপর আসি, তাহলে আমরা 58 উত্তর নিচ্ছি খ, ইন। 59, দেয়ার ইজ আ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট। ইয়েস, এটা কিন্তু ইজি ছিল। সো অ্যাট ওয়ান বিফোর অ্যাক্রস, এখন দেখেন তো আপনি অ্যাক্রস কি হবে, অ্যাক্রস দ্য স্ট্রিট যদি দেন, তাহলে কফি শপটা একদম রাস্তার মধ্যে আছে বুঝাবে, হ্যাঁ, এটা কখনোই হবে। বিফোর তো রাস্তার সাথে কন্ডিশন ফিল আপ করে না, হয় অ্যাট না হয় ওয়ান, তাহলে অ্যাট তো আমাদের হবে না, অ্যাট হওয়ার কথা না, কারণ কোনো একটা কিছুর পাশে যদি একটা কিছু হয় তাহলে ওয়ান হয়, হ্যাঁ। তাহলে আমাদের দেয়ার ইজ আ কফি শপ ওয়ান দ্য স্ট্রিট। ওকে, দেন 7 number, he has said to me that I will go but you will stay there in Dhaka. সো এটা দেখেন আমাদের হচ্ছে ন্যারেশন থেকে এসেছে। সো দেখি আমাদের এখানে কি আছে, যেটা হ্যাজ সেইড, তো প্রেজেন্টে আছে। সো আমাদের এখানে দেখতে হবে পরেরটা কিন্তু প্রেজেন্টে হওয়ার সম্ভাবনা। সো উড আছে, হি উড হবে না, উড এটাও হবে না। সো আমাদের গ ঘ দুইটা বাদ। সো এই দুইটার মধ্য থেকে একটা হবে। হিস, এরপর দেখি, হি হ্যাজ সেড টু মি দ্যাট আই উইল গো বাট ইউ উইল স্টে দেয়ার ইন ঢাকা। হ্যাঁ, এটা পসিবিলিটি আছে। দেন হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে হিয়ার ইন ঢাকা। সো এটা কিন্তু এখন আপনি দেখেন এই দুইটা থেকে একটা, দুইটা থেকে যে কোনো একটা হতে পারে এবং দুইটা হওয়ার সম্ভাবনা বেশি। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমি কোনটা দেবো। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা জানি বেসিক্যালি সেট থাকলে টোল্ড হয়, তো এখানে টোল্ড আছে, সো আমরা একদিক থেকে এটাকে নিতে পারি। এবং জানি যে থার্ড পার্সন যদি আমাদের কন্ডিশন হয় তো থার্ড পার্সনের পরিবর্তন হয় না, তো এখানে যেহেতু হি আছে, সো এখানে আমাদের পরবর্তী সাবজেক্টটা হি হবে, আর এখানে কিন্তু আই আছে। সো আমরা তাহলে উত্তর হিসেবে প্রেফার করছি কোনটাকে, খ। তাহলে উত্তর হবে খ, 60-এর উত্তর হবে খ, হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে হিয়ার ইন ঢাকা। ওকে, দেন 61, the room was darkened by switching off all the lights. তো এটা কিন্তু আমাদের সম্পূর্ণ অর্থ থেকে এসেছে, বেঙ্গলি ট্রান্সলেশন জানতে হবে। সো আপনি দেখেন, দ্য রুম ওয়াজ ডার্কেন সুইচিং অফ ওয়াল দ্য রাইট, এটা কিন্তু আমাদের অর্থের সাথে ম্যাচিং করছে না, হ্যাঁ।
অর্থ ম্যাচিং করছে না, তার মানে এটা হবে না। দ্য রুম ওয়াজ ডার্কেন টু সুইচ অফ অল দ্য লাইটস হবে না, এটাও হবে না। দেন সুইচিং অফ অল দ্য লাইটস দ্য রুম ওয়াজ ডার্কেন, হ্যাঁ এটা হতে পারে। বাট এটা কিন্তু এটা হতে পারে অথবা ক হতে পারে, ক অথবা গ। এখন কোনটা আপনার জন্য প্রেফারেবল বেশি হবে? দেখেন, দ্য রুম ওয়াজ ডার্কেন বাই সুইচিং অফ অল দ্য লাইটস, এটা কিন্তু সবচেয়ে আপনার বেশি প্রেফারেবল হচ্ছে। কারণ কি, দেখেন এখানে ডার্কেন বাই দিয়ে ইউজ করেছে, বাই সুইচিং অফ মানে হচ্ছে আপনার রুমটা অন্ধকার হয়ে গিয়েছে লাইটটি সুইচ অফ করার মাধ্যমে, বন্ধ করার মাধ্যমে। সো এটা হচ্ছে হাই পসিবিলিটি, তার মানে আমাদের উত্তর এটাই হচ্ছে এবং এটাই শিওর। সো 61 হচ্ছে আমাদের ক। তারপর 62, হ্যাড ইউ বিন দেয়ার ওয়ান টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন। সো এটা কিন্তু আমাদের এসেছে, বলেন তো কোথা থেকে এসেছে? কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে। সো কন্ডিশনাল হ্যাড অথবা ইফ দিয়ে শুরু হয় আমরা জানি। সো হ্যাড এর পরে আমাদের ভি থ্রি থাকতে হবে, বিন থাকতে হবে। সো হ্যাডস অফ ভি থ্রি, তো হ্যাডস অফ ভি থ্রি যেহেতু আছে তাহলে আমাদের উড কুড হ্যাভ ভি থ্রি হবে। হ্যাঁ, তাহলে দেখেন সাবজেক্টের উপরে কোড আছে, হ্যাভ আছে, ভি থ্রি হ্যাড। আচ্ছা, তার মানে প্রথমটাই আমাদের হয়ে যাচ্ছে, আর দেখতে হচ্ছে না। তাহলে আমাদের 62 ক, ঠিক আছে। এন্ড এগুলো কিন্তু ফিল আপ করছে না। ইফ ইউ হ্যাড বিন দেয়ার, হ্যাড এর পরে আবার বিন দিয়েছে, মানে প্রথমে হাই পসিবিলিটি, এখানে প্রথমেই বাদ যাচ্ছে। ইফ ইউ হ্যাড বিন, এটাও বিন দেয়ার, হ্যাড এর পরে আবার বিন, আচ্ছা এটাও বাদ যাচ্ছে, মাইট তো হবে না। তার মানে হ্যাড বিন ইউ দেয়ার, ইউ কুড হ্যাভ গট দ্য ইনফরমেশন, কুড হ্যাভ গট দ্য, এটাও হচ্ছে না। হ্যাঁ, হ্যাড এর পরে আবার দেখেন এই যে বিন দিয়েছে সাথে সাথে। তার মানে আমাদের এক নাম্বারটা হবে, হ্যাঁ, হ্যাডস অফ থ্রি, উড হ্যাভ, কুড হ্যাভ থ্রি, এই যে কোড আছে, হ্যাভ আছে, ভি থ্রি আছে, হ্যাড। ওকে, সো আমাদের 62 নিচ্ছি ক। তারপর 63, দেয়ার আর ট্রিজ অন দ্য বোথ সাইডস অফ দ্য রোড। হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে বোথের আগে পরে এখানে দি হবে না। সো আমাদের দি যেহেতু আছে বোথের আগে, এটা বাদ দিব আমরা। এরপর আবার এখানে বোথের আগে আর কোথায় দি আছে? তাহলে প্রথমটা বাদ, দেন বোথের পরে এখানে দি আছে, এটাও বাদ, আর শেষে ইদার, ইদার আছে, ইদার তো হবেই না। তার মানে আমাদের উত্তর হচ্ছে গ, দেয়ার আর ট্রিজ অন বোথ সাইড অফ দ্য রোড। এরপর 64, দ্য অ্যান্টোনিম অফ ভিস্টোরাস ইজ, ভিস্টোরাস এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দটা কি? ওকে, ভিস্টোরাস মানে হচ্ছে আপনার নয়েজফুল, এমন একটা কিছু, হ্যাঁ, যেখানে নয়েজ থাকে। তো নয়েজি এটা হবে না, এটা সিনোনিম। আনরোলি এটাও হবে না, চেয়ারফুল হবে না, এখানে হবে কোয়াইট, যদিও কোয়াইট বানানটা ভুল আছে, কিউ আই ই টি, ঠিক আছে। ওকে, কোয়াইট বানানটা ভুল আছে এখানে, কিউ ইউ ই আই টি, ওইটা হবে। ওকে, এরপর আসি, তাহলে আমরা উত্তর নিচ্ছি 64 খ, কোয়াইট। তারপর 65, প্লাজিওরিজম, এটা সবাই জানি আমরা। প্লাজিওরিজম মানে হচ্ছে একজনের লেখা অন্য কেউ যদি নিজের নাম করে চালিয়ে দেয় সেটা। সো দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলস আইডিয়া অ্যাজ ওয়ানস ওন, ইয়েস প্রথমটাই আমাদের হয়ে যাচ্ছে, তাহলে 65 ক। এরপর আসি আমরা আমাদের নাম্বার 66। হ্যাঁ, এবার আমরা এসেছি লিটারেচার পার্টে। লিটারেচারে দেখেন, দ্য টু সিরিজ ইন আ টেল অফ টু সিরিজ। সো দ্য টু সিটিজ বোঝাচ্ছে, টু সিটিজ বলতে কি বোঝাচ্ছে? আ টেল অফ টু সিটিজ, এটাতে। হ্যাঁ, এখানে টু সিটিজ মানে কি বোঝাচ্ছে আমরা কিন্তু সেটা জানি। এখানে লন্ডন অ্যান্ড প্যারিসকে বোঝাচ্ছে, তাহলে উত্তর হচ্ছে খ, লন্ডন অ্যান্ড প্যারিস। দ্য লাইন ফেয়ালিটি দাও নেম ইজ অফ ম্যান অফকোর্স ইন শেক্সপিয়ার্স প্লে, কোনটাতে বলেন তো? হ্যামলেটে, ইয়াস হ্যামলেটে। হ্যামলেটে শেক্সপিয়ার ওই কথাটা বলেছিল। এরপর আসি, হু অফ দ্য ফলোয়িং কম্পিলড অ্যান ইংলিশ ডিকশনারি, কে প্রথম ইংলিশ ডিকশনারি রচনা করেন বা তার কাকে প্রথম কম্পোজারি হিসেবে ধারণা করা হয়? সেটা হচ্ছে স্যামুয়েল জনসন। এটা হচ্ছে ক, ঠিক আছে, 68 ক। ওকে, এবার আসি 69, উইচ ইজ নট আ পোয়েট্রি ফর্ম, কোনটা পোয়েট্রি ফর্ম নয়? আমরা জানি সনেট এটা হচ্ছে একটা পোয়েট্রি ফর্ম, ব্যালাড একটা পোয়েট্রি ফর্ম, এপিক একটা পোয়েট্রি ফর্ম। তার মানে একটাই হচ্ছে আমাদের এখানে পোয়েট্রি ফর্ম নয়, সেটা হচ্ছে টেল। ওকে, বা 70, a man more signed against the signing, this is uttered by কিং লেয়ার, ইয়েস এটা কিং লেয়ার বর্ণিত হচ্ছে। ওকে, সো কিং লেয়ার দ্বারা বর্ণিত হচ্ছে, তাহলে আমরা 70 নিচ্ছি গ, কিং লেয়ার। 71, which event influenced the literature of the romantic period? সো রোমান্টিক পিরিয়ডের লিটারেচারকে কোন ইভেন্টসটা ইনফ্লুয়েন্স করে সেটা আমরা সবাই জানি, ফ্রেঞ্চ রিভলিউশন। সো আমাদের উত্তর হচ্ছে 71 ক, ফ্রেঞ্চ রিভলিউশন। তারপর উত্তর, দ্য আথর অফ অ্যাফেয়ার টু আর্মস ইজ, কি লিখেছে বলতে পারবেন? ইয়াস, এটা কিন্তু প্রাইমারিতেও এসেছিল।
আর্নেস্ট হ্যামিংওয়ে। সো 72 উত্তর নিচ্ছি আমরা খ, আর্নেস্ট হ্যামিংওয়ে। 73, হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার? সো ইংলিশ লিটারেচার মোস্ট স্যাটারিস্ট কে? এটাও আমরা জানি, জনাথন সুইফট। সো আমাদের উত্তর হচ্ছে খ, জনাথন সুইফট। ওকে। 74, হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের সোনালী এজ হিসেবে, সোনালী পিরিয়ড হিসেবে পরিচিত কোনটা? সেটা আমরা সবাই জানি। কোনটা বলেন তো? এলিজাবেথন এইজ, দ্য এলিজাবেথন এইজ। সো 74 হচ্ছে আমাদের খ। 75, হুইচ নোবেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নভেলিস্ট? সো এখানে আমরা উত্তর নিচ্ছি, কোনটা বলেন তো? কোনটা ইন্ডিয়ান নভেলিস্ট? ইয়াস, ফার্স্ট অফ অল দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এটা একজন ইন্ডিয়ান নোবেলিস্ট, এটা হচ্ছে আপনার লিখেছেন। হ্যাঁ, ওকে। একজন ইন্ডিয়ান নোবেল রাইটার এটা লিখেছেন, সেটা হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। সো এই ছিল আমাদের 46 বিসিএস এর যে ইংরেজি অংশ আছে, ইংরেজি অংশের প্রশ্ন সমাধান। আশা করছি আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত কাজটি করেছেন, আপনাদের প্রশ্ন সমাধানগুলো পেয়ে গেছেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন কার কয়টা কারেক্ট হয়েছে এবং আপনাদের প্রেফারেবল মার্কস কত। অবশ্যই, এবং অবশ্যই হচ্ছে আপনারা ক্লাসটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, যাতে তারাও উপকৃত হতে পারে এবং তারাও প্রশ্ন সলভটা দেখতে পারে। আর ইনশাল্লাহ আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আবারও যে আমাদের প্রশ্ন সলভের যে ব্যাপারটা ছিল, আমাদের প্রশ্নের উত্তরগুলো 100% শিওর হবে ইনশাআল্লাহ। সো আজ কথা বলাচ্ছি না, এখানে শেষ করছি। বাই দ্য ওয়ে, এখনো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো বাই বাই, আসসালামু আলাইকুম।